বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞদের মূল দল। সব ধরনের সহযোগিতায় প্রস্তুত ভারত, জানালেন নরেন্দ্র মোদী। আলাদা দিনে গণভোটের দাবিতে অনড় জামায়াত। রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অবস্থান, বললেন মিয়া গোলাম পরোয়ার। পিছু হটবে না সমমনা দলগুলো। এক বছরের অনিশ্চয়তার অবসান, অবশেষে দেশে ফিরছেন আমিরাতে কারাবন্দী 24 জুলাই যোদ্ধা। স্বজনদের স্বস্তি, শিগগিরই প্রক্রিয়া শুরু হবে, জানালেন উপদেষ্টা। এবং পাওনা পরিশোধ করায় বাংলাদেশে ব্যবসায় আগ্রহী অনেক বিদেশি প্রতিষ্ঠান, জানালেন গভর্নর। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বেগম জিয়ার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ দেওয়ার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর 2-এর ক ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। সোমবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। নিয়মিত এ বৈঠকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই। 2.5 ঘন্টা পর রাত 11টায় শেষ হয় বৈঠক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ জানান, শিগগিরই দেশে ফিরছেন তিনি। বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল, এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি, অন্য কোনো বিষয় না। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। এদিকে এভার কেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ আসছে চীনা বিশেষজ্ঞদের মূল দল। এর আগে সোমবার এভার কেয়ার হাসপাতালে আসে চীনের প্রাথমিক মেডিকেল টিম। এদিকে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকের বক্তব্য ছাড়া আর কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএনপি। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এভার কেয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে গত 27 নভেম্বর সিসিউতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ চলছে বেগম জিয়ার চিকিৎসা। এর মধ্যেই সোমবার বিকেল 3টায় তার চিকিৎসায় চীন থেকে 5 সদস্যের একটি প্রাথমিক দল এভার কেয়ার হাসপাতালে আসেন, যাদের রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার মূল মেডিকেল টিম চীন থেকে আসবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন
তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এক সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান সবার। আরেক অনুষ্ঠানে মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। নেত্রী এখন এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। তিনি সিসিউতে আছেন। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে। তার জন্য অন্য যে যাই বলুক এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। 9 দিন ধরে হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিনই রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এভারকেয়ারের সামনে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে বার্তায় নরেন্দ্র মোদী লেখেন, ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় মোদী বলেন, বাংলাদেশের মানুষের জীবনে দীর্ঘদিন অবদান রাখা খালেদা জিয়ার অসুস্থতার খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী। একই পোস্টে নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই ঘোষণাকে বাংলাদেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবিতে আবারও রাজপথে জামায়াত সহ 8 দল। সংস্কারের স্বার্থে এই অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, দাবি থেকে পিছু হটবে না সমমনা দলগুলো। শফিক মুন্সির রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে গত সেপ্টেম্বর থেকে সমমনা 8 দলকে নিয়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে নভেম্বরের শুরুতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তকে গণ আকাঙ্ক্ষা বিরোধী আখ্যা দিলেও সে সময় কঠোর কোনো কর্মসূচিতে যায়নি জামায়াত। তবে গত শনিবার থেকে শুরু হওয়া 8 দলের 7 বিভাগীয় সমাবেশে হঠাৎ করেই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, আলাদা দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দাবি থেকে কখনোই পিছপা হননি তারা। রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অনড় অবস্থান। ক্ষমতার কেন্দ্রে গিয়ে কেউ যেন কর্তৃত্ববাদী না হয়, এভাবেই আমরা যে সংবিধানের সংস্কারগুলো করছি, রাষ্ট্রীয় কাঠামোটা, এটা পাবলিককে বোঝানোর প্রয়োজন ছিল এবং সেটা জাতীয় নির্বাচনের আগে এটা বুঝাইতে হবে এবং তার আগে ভোট হতে হবে। জনগণ বুঝে শুনে হাতে ভোট দেবে, যারা না হাতে দিতে চাবে তারা দেবে। গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানের দাবি ছিল জামায়াত ইসলামীর এবং আমরা একই সঙ্গে আন্দোলনরত অভিন্ন কর্মসূচিতে যে 8 দল তাদের। সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে গণভোটের বিষয়ে নিজেদের অবস্থান ধরে রাখার কথাও জানান জামায়াত সেক্রেটারি। প্রধান উপদেষ্টার ভাষণ, গেজেট, ইভেন জুলাই সনদের যে আদেশ জারি হলো, সব জায়গাতেই একই দিনে গণভোটের বিধান রাখা হয়েছে। আমরা 8 দল একথা এখনও বলে যাচ্ছি যে এটা না করার কারণে যে সংশয়, যে সংকট তৈরি হলো, এটা সরকারকে দূর করতে হবে। এই আন্দোলন এই দাবি থেকে সরে যায়নি। আমরা এখনও বলতে থাকব যে আপনি সুযোগ আছে, আপনি গণভোট আগে দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি এই জামায়াত নেতার।
শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নিজ গ্রামের বেকার যুবককে দোকানে কাজ দিয়ে হারাতে হলো সন্তান। মালিকের ছেলেকে খুন করে কর্মচারী, দাবি করে 5 কোটি টাকা মুক্তিপণ। র্যাবের জালে অভিযুক্ত। সময় টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে দেশে ফিরেছেন আমিরাতে কারাবন্দী 24 জন জুলাই যোদ্ধা। যে স্বজনদের চোখে মুখে ছিল শুধু হতাশা, প্রিয়জনের মুক্তির খবরে তারাই আজ আনন্দে আত্মহারা। আবুধাবির আল সদর কারাগারে বন্দী থাকা 24 প্রবাসী বাংলাদেশির মুক্তির খবর পরিবারগুলোর কাছে যেন নতুন জীবনের শুরু। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রবাসী জুলাই যোদ্ধাদের পরিবার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্টের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ 6 তারিখের মধ্যে ওনারা ডেফিনেটলি বাংলাদেশে থাকবেন। প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনের চোখে মুখে এবার স্বস্তির হাসি। কিছুদিন আগেও স্বামীর ছবি হাতে নিয়ে কাঁদছিলেন আর দপ্তর থেকে দপ্তরে ছুটছিলেন তিনি। সব কান্না ভুলে স্বামীর মুক্তির খবরে এবার আনন্দে আত্মহারা 1 বছর ধরে চোখের জলে কাটানো এই মানুষটি। আজকে আমি অনেক পরিমাণ খুশি, কারণ বিগত 1 বছর পর আমি খুশির মুখ দেখছি। আমার চোখ থেকে টোটাল পানি সরে গেছে। সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের কারণে যাবজ্জীবন সাজা হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের। পরে 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফেরানো হলেও আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন। তাদের মুক্তি বা দেশে ফেরানোর বিষয়ে 1 বছরেও অগ্রগতি না হওয়ায় তা নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। পরে বিষয়টি নিয়ে দায়িত্বশীলরা নড়ে চড়ে বসলে 2 মাসের মধ্যেই বাকিদেরও মুক্তির খবর আসে। প্রবাসে বন্দী স্বজনদের মুক্তির খবরে এখন আনন্দে আপ্লুত পরিবারগুলোও। প্রিয়জনদের ফেরার খবরে ম্লান হয়েছে স্বজনদের রাজ্যের হতাশা। 1 বছর আমাদের অনেক ঘোরাঘুরির পরে বিভিন্ন দপ্তরে আমাদের বাইরে মুক্তি পাচ্ছে, সেই সংবাদ শোনার পরে আমরা অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ সবাই আমাদের পরিবার বলেন, আমাদের বন্দী 24টা পরিবার বলেন, সবাই আলহামদুলিল্লাহ খুশি। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্দী প্রবাসীদের স্বজনেরা। সময় টেলিভিশন শুরু থেকে আমাদের জুলাই বন্দীদের সাথে ছিল, পাশে ছিল। সময় টিভির ভাইরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং আমাদের পাশে ছিল। আমাদের প্রতিটা ভাইয়ের বাড়িতে গিয়ে তারা সংবাদ জোগাড় করে, সংবাদ ব্যবস্থা করে তাদের কাছে সরকারের কাছে বিভিন্ন মহলে তারা পৌঁছে দিয়েছে। সময় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রায় সময় বেশিরভাগ সময় আমরা সময় চ্যানেলকে পেয়েছি আমাদের পাশে। গেল 28 নভেম্বর শুরু হয় 24 জন বন্দীর মুক্তি প্রক্রিয়া। খুব শিগগিরই তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আর বন্দী অবস্থাতেই আবুধাবি আল সদর কারাগারে মৃত্যু হয় একজনের। এখন কারামুক্ত স্বজনদের দেশে ফেরার প্রহর গুনছেন স্বজনেরা। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনের দেশে ফেরার অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা পরিবারগুলোর। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিদেশি অনেক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো সংস্কার সহ আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ মার্কিন ব্যবসায়ীদের। তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিবিদদের মতে সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে IMF সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু 1 বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই বছর সেই চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ বলে নাই যে আমাদের টাকা আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু না। ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠকে অংশ নেয় এলএনজি সরবরাহকারী সেভরন,
ক্রেডিট কার্ড গ্রুপ, বোয়িং, ব্যাংক নোট প্রিন্টিং কোম্পানি, ভিসা ও মাস্টার কার্ড, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি সহ মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠান। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের, কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বনেটেড ড্রিঙ্কের জন্য ওটা একটু বেশি হাই। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা, যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার, তবে নির্বাচিত সরকারই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। ওরা ওদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে হবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, দ্রুত যাতে। আমরা তো সিঙ্গেল উইন্ডোর কথা বলেছি, তো সার্বিকভাবে দে আর ভেরি পজিটিভ। এখন ওরা বলছে যে বাংলাদেশ এজ এ কান্ট্রি, ইনফ্যাক্ট একে বললেই ওরা যে ভেরি ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি, এবং একটা মিডল ইনকাম, মিডল ক্লাসের একটা বড় একটা বিরাট মার্কেট আছে, ওটাই কিন্তু ওদের সবচেয়ে অ্যাট্রাকশন। দরকার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটি। এই দুই জায়গায় আমরা, যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কী হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ যেন ঘরের শত্রু বিভীষণ। গ্রামের গরিব ঘরের ছেলেকে নিজের প্রতিষ্ঠানে কর্মচারীর কাজ দিয়ে শেষমেশ তার হাতেই খুন হলো নিজের ছেলে। মুক্তিপণের 5 কোটি টাকা হাতানোর জন্য দোকান মালিকের 13 বছর বয়সী ছেলে আতিককে অপহরণের পর হত্যা করে কর্মচারী তারেক। রাজধানীতে সম্প্রতি ঘটা এই খুনের অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মাথায় র্যাবের জালে আটক হয় হত্যায় জড়িত বিরিয়ানি দোকানের কর্মচারী তারেক। মাসুদুর রহমানের রিপোর্ট। 14 নভেম্বর রাত 8টা রাজধানীর আজিজ সুপার মার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক, কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্ন করে ঘুরে ঘেটে দেখেছেন সিসিটিভি ফুটেজ, তারপরও খোঁজ মেলেনি আতিকের। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে দ্বারস্থ হন র্যাবের, দেন লিখিত অভিযোগ। নিখোঁজ হওয়ার পর আমরা রাত্রে গেলাম শাহবাগ থানায় জিডি করার জন্য, র্যাবের অফিসে 3টা বাজে র্যাবে কার্যক্রম চালাইলো। এর মাঝে ঘটনার নতুন মোড় নেয়। র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই 5 কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে। ভিন্ন ভিন্ন নম্বর থেকে চাওয়া হয় এই মুক্তিপণ। পরে সব জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিকশা চালকের। কয়েকজন রিকশা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের। 2 রিকশাওয়ালা ফোন দিয়েছে ওই যে মুক্তিপণ রিকশাওয়ালার নাম্বার দিয়া, আবার যখন নাকি আমার ছেলের সন্ধান দিল তাও রিকশাওয়ালার নাম্বার দিয়া। 5 কোটি টাকা থেকে মুক্তিপণ নামে 5 লাখে। পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাঁদ পাতে র্যাব। উত্তরা পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারওয়ান বাজারে সন্ধান মেলে অপহরণকারীর। বেরিয়ে আসে থলের বেড়াল। দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ নিজের গ্রামের ছেলে তারেককে চাঁদপুর থেকে এনে আতিকের বাবাই কাজ দেয় নিজের দোকানে। যেগুলো তো আমার ইম্পর্টেন্ট কাজ, এগুলো অর্ডার করে আমার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু অযথা বিশ্বাসঘাতকতা করে এটা আমাদের ধারণার বাইরে ছিল। র্যাব বলছে তারেক দাবি করেছে দোকানে কাজের পর বাসায়ও কাজ করানো হতো তাকে। তার দাবি পর্যাপ্ত পারিশ্রমিক পেত না সে। এই ক্ষোভ ও অনেক টাকা উপার্জনের লোভে মালিকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে তারেক। এজন্য কয়েকবার রেকিও করে উত্তরা দিয়াবাড়ি এলাকায়। তার এই পরিকল্পনাগুলো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে আমরা বিভিন্ন ক্রাইম সিনারিও যে অ্যাক্টিভিটিসগুলো দেখি, যে কীভাবে একটা ক্রাইম করে পরে ক্রাইম থেকে বাঁচার জন্য কী কী করা যায়, এই বিষয়গুলোর উপরও তার খুব ভালো একটা নেক ছিল এবং পূর্ব পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। পরিকল্পনা মতো 14 নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে। সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা। তারেক ও আতিক পরে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব লুটে নেওয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক। এবার তারেককে সন্দেহ করে আতিক। পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারেক। মৃত্যু নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে।
এখানেই শেষ নয়, হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক। আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক। একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে। বিভিন্ন রিকশায় ঘুরে ঘুরে রিকশা চালকদের ফোন দিয়ে ভিন্ন কণ্ঠে আতিকের বাবাকে ফোন করে মুক্তিপণ চায় তারেক। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে র্যাবের জালে। বিভিন্ন রিকশায় ওঠে এবং রিকশাওয়ালাদের ফোন ব্যবহার করে ভিকটিমের পিতাকে ফোন দেয় এবং মুক্তিপণ চায়। এই মুক্তিপণ দাবি করে করে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভিকটিম এখনো বেঁচে আছে। সে যদি ভিকটিমের পিতার নিকট থেকে একটা মোটা অঙ্কের টাকা কোনোভাবে নিতে পারত, তাহলে হয়তোবা সে এই এলাকাটা ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিত। তারেক ছাড়াও 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব, কিন্তু এখন পর্যন্ত হত্যার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এদিকে তারেক একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. রংপুর বিভাগে মাত্র 2টি সরকারি হাসপাতালে আইসিইউ সেবা চালু থাকলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে মোটা অঙ্কের টাকা খরচ করে রোগীদের আইসিইউ সেবা নিতে হয় বেসরকারি হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় যে যার মতো মূল্য নির্ধারণ করছেন। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে, নীতিমালা না থাকলেও বিষয়টি নিয়ে তারা কাজ করছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর বিভাগে সরকারি আইসিইউ সেবা রয়েছে শুধু রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। রংপুর মেডিকেল কলেজে প্রতিদিন 2000 রোগী সেবা নেন, সেখানে আইসিইউ বেড মাত্র 10টি, অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী এ সংখ্যা হওয়া উচিত কমপক্ষে 200। কনস্ট্যান্ট চাপের কারণেও আমরা অনেক সময় রোগী নিতে পারি না। রোগীর চাপ সামলানোর জন্য আমি মনে করি আমাদের আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। এদিকে সরকারি হাসপাতালে আইসিইউ, এনআইসিইউ ও এসডিইউ সংকটের সুযোগ নিচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। এসব হাসপাতালে আইসিইউ সেবা নিতে রোগীদের গুনতে হচ্ছে 10,000 থেকে 22,000 টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। এছাড়াও এনআইসিইউ 3,000 থেকে 8,000 এবং এসডিইউ 7,000 থেকে 10,000 টাকা, যা অনেক পরিবারের জন্য অতিরিক্ত চাপ ও দুর্ভোগের। হয় একজন মারা যাবে, সিট ফাঁকা হবে, অথবা সুস্থ হয়ে উপরে যাবে, তখন সিট ফাঁকা হবে। বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়া ওখানে প্রায় 3 দিনে আমাদের 80,000 টাকার মতন খরচ হয়ে গেছে। এডমিশন হবে, টাকার দরকার, ওষুধের দরকার বা টাকার দরকার, আমরা কোথাও পাবো সেটা তারা তো চিন্তা করে না। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করছে, ফলে স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। নিয়ম নীতির মাধ্যমে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের অনুযায়ী বিভিন্ন সেবার তারা মূল্য নির্ধারণ করবে, কিন্তু এটা তো তারা বাস্তবায়ন করতেছে না। বাস্তবায়ন করতেছে না জন্যই তো বেসরকারি যে সমস্ত হসপিটাল, ক্লিনিক, ডাক্তার তারা সুযোগটা নিচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, নীতিমালা না থাকলেও বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। যখন যেখানে আমরা কোনো অনিয়ম বা ব্যত্যয় পাচ্ছি, সেখানে আমরা প্রচলিত নিয়ম মোতাবেক আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করছি। প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে জনগুরুত্বপূর্ণ এমন বিষয়ে দীর্ঘ সময়ে কেন নীতিমালা প্রণয়ন করা হয়নি। শুধু আইসিইউ, সিসিইউ কিংবা এনআইসিইউ নয়, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটিও নির্ধারণ করেছে প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার নিজেই। বিশেষজ্ঞরা বলছেন, কোন ডায়াগনস্টিক সেন্টারে কোন পরীক্ষা করতে কী পরিমাণ অর্থ খরচ হবে সেটি জনগণের সামনে উন্মুক্ত করতে একটি শক্ত নীতিমালা প্রণয়ন করা জরুরি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পর্যটকে প্রাণ ফিরেছে সেন্ট মার্টিনে। স্বস্তিতে দ্বীপের বাসিন্দারা। দীর্ঘ 10 মাস বিরতির পর দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্যের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে ভ্রমণের সময় পর্যটকদের 12টি নির্দেশনা মেনে চলার অনুরোধ দ্বীপবাসীর। একই সঙ্গে 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণ উন্মুক্ত করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রশাসনের অনুমতি না থাকায় দীর্ঘ 10 মাস পর্যটকের পা পড়েনি সেন্ট মার্টিন দ্বীপে। এরই মধ্যে শীতের বার্তায় পাল্টে গেছে সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃতি। চারদিকে বিরাজ করছে অপরূপ সৌন্দর্য, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সেন্ট মার্টিনে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সেন্ট মার্টিনে এখন রাত যাপনের অনুমতি থাকায় কক্সবাজার থেকে 6 ঘন্টা জাহাজে চড়ে দ্বীপে পা পড়তেই ক্লান্তি ভুলে মুগ্ধতায় ছুটছেন পর্যটকরা। এখানে আসার পরে বুঝতে পারছি যে নিষেধাজ্ঞাটা কেন ছিল এবং আমাদের জন্যই ছিল। প্রাকৃতিক কত সুন্দর হয়, সেই প্রাকৃতিক উপভোগ
উপভোগ করার জন্য এখানে আসছি। আগের থেকে অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি, পানি অনেক নীল আছে। সেন্ট মার্টিন বাজার এলাকা ঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়তেই প্রাণ ফিরেছে দ্বীপে। ভ্যান চালক থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল মোটেলগুলোতে শুরু হয় সুখের ব্যস্ততা। জাহাজ দেখলাম, পর্যটন দেখলাম, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। ইনকাম হবে এই আশা নিয়ে আমাদের মন অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছি। এদিকে পর্যটকদের ভ্রমণে রয়েছে 12টি নির্দেশনা। দ্বীপের পরিবেশ রক্ষায় এসব নির্দেশনা মানতে উদ্যোগী হয়েছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। তারা পর্যটকদের সচেতন করার পাশাপাশি 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস উন্মুক্ত করার দাবিও জানান। পৃথিবীর আর কোথাও নাই যেখানে পরিবেশের দোহাই দিয়ে ট্যুরিজম বন্ধ হয়ে যায় আর কি। পর্যটনকে বন্ধ করে কখনো পরিবেশ রক্ষা হয় না। 10 মাসের ক্ষয়ক্ষতি যেই পরিমাণ হয়েছে, এই 2 মাসে ক্ষতি পূরণ করা এটা কখনো সম্ভব হবে না। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের এই সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করছেন স্থানীয় 10,000-এর বেশি বাসিন্দা, যাদের জীবিকার প্রধান উৎস পর্যটন ব্যবসা। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মাত্র 2 মাস পর্যটকরা আসতে পারবেন সেন্ট মার্টিনে। তবে দ্বীপবাসীর দাবি, পরিবেশের 12টি নির্দেশনা মেনে হলেও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হোক 4 থেকে 5 মাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কয়লা নিয়ে সংকটে পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। কোল ইয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণের বেশি কয়লা মজুত রয়েছে। বাড়তি কয়লার চাপে ভেঙে পড়েছে সীমানা প্রাচীর। একমাত্র ক্রেতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে কয়লা না নেয়ায় গুণগত মান নষ্ট হচ্ছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশে 5টি কয়লা খনি আবিষ্কার হলেও একমাত্র দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি থেকে নিয়মিত তোলা হয় কয়লা। এই কয়লা দিয়ে 525 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। সম্প্রতি তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট বন্ধ। এছাড়া মাসের পর মাস পিডিবি কয়লা না কেনায় মজুত বেড়েছে 3 গুণ। দাহ্য পদার্থ হওয়ায় কোল ইয়ার্ডে কয়লা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিপজ্জনক হয়ে পড়েছে। একদিকে কয়লা বিক্রিতে প্রতিবন্ধকতা, অন্যদিকে উত্তোলনকৃত কয়লা রাখা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। কয়লার কারণে যে গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাসের কারণে আমাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট তৈরি হচ্ছে, অ্যাজমা তৈরি হচ্ছে, আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি। চক্রান্তর মাঝখানে পড়ে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। পিডিবি আমাদের বকেয়া বিল দেয় না, 1100 কোটি টাকার উপরে বিল আটকা আছে। সম্প্রতি মজুতকৃত কয়লার পাহাড় ধসে ভেঙে পড়েছে খনির প্রাচীর, নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। কয়লার চাপে পশ্চিম দিকের প্রাচীরটা ভেঙে বাইরে কয়লা পড়ে গেছে। পৃথিবীর কাছে অনুরোধ করতেছি, আপনাদের কয়লা আপনারা নিয়ে যান, না হলে বাজার দ্রব্যমূল্য আমাদেরকে দেন, আমরা বিক্রি করি বাইরে। কয়লা রাখা সবচেয়ে বেশি হয়েছে এখানে, বিপজ্জনক। এখানে এখন রাস্তা কয়লা রাস্তায় চলে আসছে। কর্মকর্তারা জানান, মজুতকৃত কয়লা স্থানান্তর বা বিক্রির ব্যবস্থা না করলে সংকটে পড়বে খনি কর্তৃপক্ষ। যে কোনোভাবেই হোক, হয় কয়লাটাকে বাইরে বিক্রি করা দরকার, অথবা উৎপাদনের জন্য তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কয়লাটা তাদের নিয়ে যাওয়া দরকার। তা না হলে এভাবে একটা জাতীয় সম্পদ নষ্ট করাটা আমাদের কারো কাম্য হতে পারে না। বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা 1 লাখ মেট্রিক টন। বর্তমানে কোল ইয়ার্ডে মজুত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5 লাখ মেট্রিক টনে, আর প্রতিদিন গড়ে 3,500 মেট্রিক টন করে তোলা হচ্ছে কয়লা। সময় সংবাদ, দিনাজপুর। সরকারিভাবে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ রোপণ নিষিদ্ধ ঘোষণার পরও দিনাজপুরের বিরামপুরে খোদ বন বিভাগেই এসব গাছ রোপণ করছে বলে অভিযোগ স্থানীয়দের। পরিবেশের জন্য ক্ষতিকর এসব গাছ রোপণ না করে পরিবেশ বান্ধব গাছ রোপণের দাবি তাদের। আর প্রাকৃতিকভাবে এসব গাছ জন্মেছে বলে দাবি বন বিভাগের। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুরে মহাসড়কের পাশে রয়েছে বন বিভাগের বিশাল বনভূমি, যেখানে একসময় আকাশমণি ও ইউক্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির গাছের বনায়ন ছিল। তবে গাছগুলো পরিপক্ক হওয়ার কিছুদিন আগে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয় বন বিভাগ। এদিকে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে ফসলি জমির ক্ষতি করে প্রমাণ হওয়ায় সম্প্রতি সরকার গাছ দুটি রোপণ নিষিদ্ধ করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগ নতুন করে বনায়ন শুরু করার সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি ওই দুটি গাছের চারাও রোপণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আসলে লাগাইছে আজ থেকে 3-4 মাস আগে।
এটা বন বিভাগ থেকে লাগাইছে। রস খুব টানে, মানে পরিবেশেরও খুব ক্ষতি হয়। পানি শোষণকারী গাছ এগুলো না লাগে যদি আমাদের অন্য প্রকৃতির গাছ লাগানো যেত তাহলে অনেকটাই ভালো হতো। তবে বন বিভাগের দাবি, পুরানো গাছগুলো থেকে নতুন অঙ্কুর বের হয়েছে, যা কিছুদিনের মধ্যেই কেটে ফেলা হবে। আগের যে গাছের গুড়িগুলো ছিল যেগুলো অনেক আগে কাটা হয়ে গেছে, তো এই গাছের গুড়ি থেকে হচ্ছে ন্যাচারালি কপিস গজাইছে, এগুলোই রয়েছে। আমরা নতুন করে কোনো ধরনের কোনো ইউক্যালিপটাস বলেন বা আকাশমণি বলেন কোনো চারাই আমরা রোপণ করি নাই বন বিভাগের পক্ষ থেকে। গত 15 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সময় সংবাদ, হিলি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার কবলে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণ হারিয়েছেন 604 জন। বন্যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে মারা গেছেন শত শত মানুষ, নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যা ও ভূমিধসের কারণে কাদা আর আবর্জনার স্তূপ মারিয়ে হতাহতদের খোঁজার কাজ অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বিচ্ছিন্ন গ্রামগুলোতে হেলিকপ্টার যোগে ত্রাণ সহায়তা পৌঁছানোর কথাও জানান তিনি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, ভয়াবহ এই বন্যায় 28,000-এর বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 14 লাখ মানুষ। ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গ্রামের পর গ্রাম পানির নিচে থাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। বন্যার ভয়াবহতায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এদিকে শ্রীলঙ্কা সরকারের আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপানের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে। থাইল্যান্ডে চলমান বন্যায় হতাহত হয়েছেন অনেকে। দেশটির সংখ্যা প্রদেশে পানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 76,000-এর বেশি শিক্ষার্থী স্কুলে ফিরতে পারছে না বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। এদিকে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা নিয়েও বাড়ছে জন অসন্তোষ। অব্যবস্থাপনার অভিযোগে এরই মধ্যে 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। মালয়েশিয়ার পেরলিসে টানা বর্ষণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনও পানির নিচে বহু এলাকা। নাসরিন রুমি, সময় সংবাদ। সৌদি আরবের পর এবার চীনা নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার অনুমোদন দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন, যেখানে বিনা ভিসায় চীনা নাগরিকরা 30 দিন দেশটিতে অবস্থান করতে পারবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন প্রেসিডেন্ট পুতিন। এর মধ্যে দিয়ে চীনা নাগরিকরা ব্যক্তিগত সফর, ভ্রমণ, ব্যবসার পাশাপাশি বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রম সহ ভিসা ছাড়া খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নিতে পারবে। এর আগে দুদেশের মধ্যে ভ্রমণ সুবিধা আরও কার্যকর করতে চলতি বছরের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে 1 বছরের জন্য রুশ নাগরিকদের ভিসা মুক্ত প্রবেশের সুবিধা দিয়েছিল চীন। মস্কোর পদক্ষেপকে বেইজিংয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। 10ম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে বিভিন্ন স্কুলে স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষা। এই মুহূর্তে মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি যাচ্ছি তার কাছে। বেতন স্কেল সহ 3 দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন মাদারীপুর সহ সারা বাংলাদেশের শিক্ষকরা। তাই অংশ হিসাবে মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাদের সাথে আমরা বলেছিলাম তারা আমাদেরকে, এবং সেই প্রজ্ঞাপন যদি বিলম্ব করা হয় তাহলে কিন্তু তারা পাঠদান করবেন না। মাদারীপুর জেলার অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে, সেই পরীক্ষা কিন্তু ব্যাহত হচ্ছে। অর্থাৎ একটি বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক এবং বাকিরা থাকেন সহকারী শিক্ষক। এই সহকারী শিক্ষকরা রাজপথে নামায় দীর্ঘদিন ধরে আন্দোলন করার কারণে কোমলমতি শিক্ষার্থীদের যে পাঠদান সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, এবং যে বার্ষিক যে পরীক্ষা সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছিলাম আন্দোলনরত শিক্ষকদের সাথে, তারা বলছেন যে তাদের যে দাবি এই 10ম গ্রেডে বেতন স্কেল উন্নতিকরণ এবং যথাসময়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের যে পদোন্নতি সেটি কিন্তু তারা দাবি করছেন। তারা বলছেন যে বর্তমান প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে তারা 10ম গ্রেডে এবং সম্মানজনক পর্যায়ে থাকার জন্য তারা কিন্তু এই বেতন স্কেলটি দাবি করছেন। মাদারীপুর জেলার বেশ কিছু শিক্ষকও কিন্তু রাজধানী ঢাকায় আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা প্রতিনিয়ত কিন্তু সেই অংশ নিচ্ছেন। এছাড়া জেলার যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু
পূর্ণ কর্মবিরতি পালন করছেন। সকালে একটি বিদ্যালয়ে কিন্তু কালকিনি উপজেলার অধিকাংশ স্কুলের শিক্ষকরা কিন্তু জড়ো হয়েছিলেন এবং তারা কিন্তু যে কর্মবিরতি সেটি কিন্তু চলমান রাখবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। শিক্ষকরা বলছেন যে এই পরিস্থিতি একমাত্র সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে তাদের যে দাবি সেটি মেনে নেবে, কিন্তু সেই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের যে সময়সীমা সেটি কিন্তু অতিক্রম করছে বলে শিক্ষকরা বলছেন। তারা এখন আশ্বাস চান না, তারা চান যে তাদের যে প্রজ্ঞাপন করে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, তাহলে যারা আন্দোলন করছেন তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার পরে যে যথাযথ প্রক্রিয়া। যুক্ত ছিলাম মাদারীপুর থেকে। খেলার খবর, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজে ইতিবাচক ফলাফলের আশা টাইগারদের। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 2টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, সেটাও আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামে তাই বেশ সিরিয়াস অনুশীলন টাইগারদের। দ্বিতীয় ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা। সিরিজ নির্ধারণীতে অবশ্য ওই ভুল সূত্রে সেরা ক্রিকেটে জয় তুলে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি সেটি সেরা ব্যাপার হবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলে। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে আছে প্রশ্ন, তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শীর্ষরা, তাতেই খুশি সাবেক অজি তারকা। ভালো দিক হচ্ছে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। একই দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে অতিথিরাও। বেলা 1:30 নাগাদ শুরু হয় তাদের অনুশীলন। শেষ ম্যাচ হবে দিনের আলোয়। শেষ ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ফিরতে পারেন শামীম পাটোয়ারি। অভিষেকের অপেক্ষা রেখেই শেষ হবে মাহিদুল ইসলাম অঙ্কনের চট্টগ্রাম সফর। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি এবং প্লেয়ার্স অকশনে না রাখার প্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তার নিজের হাতেই সাবমিট করেছেন তিনি। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাবেক সর্বশেষ আসরের রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। এনামুল হক বিজয়ের এই একটা কথাতেই স্পষ্ট ইঙ্গিত, গায়ে যে কালির আঁচড় লেগেছে এটা মোছার জন্য তার চেষ্টার কোনো অন্ত থাকবে না। অবশ্য বিষয়টা শুধু মর্যাদার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তার রুটি রুজি। বিপিএল এর গেল আসরে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত এনামুল হক বিজয়, তার সঙ্গে নাম এসেছে আরও 8 ক্রিকেটারের। এজন্য বিপিএল এর 12তম আসরের প্লেয়ার্স অকশনে নাম ছিল না তাদের। বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে। বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল ও সভাপতি বরাবর। একই চিঠি অ্যাড্রেস করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য, বিসিবি এটা রিসিভ করেছে। আমার যা ডকুমেন্টস আছে বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে। আপনাদের কোনো কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন। বিপিএল গভর্নিং কাউন্সিলকে উদ্দেশ্য করে এই লিগ্যাল নোটিশের জবাবের অপেক্ষায় এখন এনামুল হক বিজয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চিঠির জবাব না এলে হয়তোবা মামলার পথেই হাঁটবেন তিনি, যার প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসছে বিপিএলেও। আমি আপনাদের সাথে কথা বলবো। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞদের মূল দল। সব ধরনের সহযোগিতায় প্রস্তুত ভারত, জানালেন নরেন্দ্র মোদী। এবং আলাদা দিনে গণভোটের দাবিতে অনড় জামায়াত। রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অবস্থান, বললেন মিয়া গোলাম পরোয়ার। পিছু হটবে না সমমনা দলগুলো। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিফ। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।